ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন? 13 বার, কম করে 13 বার এসআইআর হয়েছে। 2002 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হয়েছে। কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা এখন সব থেকে বেশি বিষয় যেটা হচ্ছে সেটা কি, এসআইআর এর নামে মানুষকে বিভ্রান্ত করছে। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আমার মনে হয় ফেস টাইমে দুজনে খুব গল্প করে নেয় যে বাংলার মানুষকে কিভাবে ফুল বানাবো, বোকা বানাবো। আমার খুব সন্দেহ হয় দুজনে হয়তো ফেস টাইমে কথা বলা করে। একজন কি বলছে, 1.5 কোটি রোহিঙ্গা ভারতবর্ষে পশ্চিমবাংলায় আছে, তাড়িয়ে দেবো বলে আমার হিন্দু ভাইদের মন পেতে চাইছে। আর অন্যজন কি বলছে, এসআইআর হতে দেব না বলে মুসলমান ভাইদের মন পেতে চাইছে। আমি দুটোরই উত্তাপে এদের ভণ্ডামি আমি আজকে ফাঁস করব। প্রথম কথা হচ্ছে, এসআইআর আটকাবার ক্ষমতা মমতা ব্যানার্জির নাই, অভিষেক ব্যানার্জির নাই। কেন? এই এসআইআর সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে। এবার প্রশ্ন, এসআইআর এর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশন মসলেখা দিচ্ছে কি করব না। কিন্তু আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি কি বলছে, যে আমাদের ভোট দাও, তোমাকে আমি বাঁচিয়ে দেব। ভোট ধরা কল, ঠিক যেমন সিএ এনআরসির সময় ভোট ধরা কল হয়েছিল 2021-এ, 2026-এর ভোট ধরা কলটা হচ্ছে এসআইআর। বিজেপি বলবে তাড়িয়ে দেবো, আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে নেব। আপনি ভাববেন বাঁচতে হবে আমাকে, চলো তৃণমূলের কোলে উঠে যাই। ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন? 13 বার, কম করে 13 বার এসআইআর হয়েছে। 2002 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হয়েছে। কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, 28 লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাদ পড়েছিল। হয়েছিল। তখন বিরোধী আসনে কারা ছিল? তৃণমূল কংগ্রেসেরা। তৃণমূল কংগ্রেস ছিল। শাসনে কারা ছিল? বামফ্রন্ট ছিল। কোনো হয়েছিল? তাহলে এত এখন কেন? এটা আপনাদের বুঝতে হবে। তখন রাজনৈতিকভাবে হয়নি, এখন রাজনৈতিকভাবে এটাকে করার চেষ্টা করছে। আর একটা কথা বলি, শুভেন্দু বাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে। ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে প্রায় 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে, যার 10 লাখ বাংলাদেশে আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়ায় আছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে। ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে। কিছু আছে যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবেই। আমি যখন, আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলেতে আটকে রেখেছিল। আমি যখন আমি মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সি জেলে বেশ কিছুদিন ছিলাম। ওখানে প্রায় 4-5 জন রোহিঙ্গাকেও গ্রেফতার করে রেখেছিল। তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিল। যাক, পশ্চিমবাংলায় নয়, অসমে নয়, হরিয়ানাতে নয়, ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজির দপ্তর বলছে 30,000 আছে। যেই 30,000-এর মধ্যে সব থেকে বেশি আছে দিল্লিতে। কোথায়? দিল্লি কারা রুল করছে? দিল্লি পুলিশ যাদের আন্ডারে তারাই এখন দিল্লি রুল করছে। তোর বিজেপি ওখান থেকে কত রোহিঙ্গাকে বার করেছেন ভাই। দ্বিতীয় রাজ্যটা নাম ভুলে যাচ্ছি, তৃতীয় হচ্ছে আপনার হরিয়ানা, 4th র্যাঙ্কে আছে অসম, 5th ওয়েস্ট বেঙ্গল। যদি 30,000-এর মধ্যে সব থেকে বেশি দিল্লিতে থাকে আর 5 নম্বর যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কত রোহিঙ্গা আছে ভাই? আমি অ্যাভারেজ যদি ধরি 5,000 করে, 6,000 করে, 5-6 30, 6,000 আমি ধরছি। শুভেন্দু বাবু 1.5 করোড় কাদেরকে বলছে? শুধুমাত্র এই ভয় দেখাচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হবে। আমার এক শ্রেণীর মানুষকে বলবে কি, এই বিজেপি আসলে এদেরকে সব জব্দ করে ফেলবে। আর অন্য তৃণমূল বলবে কি, তোদেরকে আমি আগলে রাখবো, আমি তোদেরকে ভোটাধিকার কাটতে দেবো না, ভোটটা আমাকে দাও। অর্থাৎ এই বাইনারির পলিটিক্স তৈরি হওয়া হচ্ছে এসআইআর থেকে। আমরা এখানে বলে যাই, অশোকনগরের কমিটি আছে, সাধারণ মানুষ আছে, আমাদেরকে সজাগ হতে হবে। শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না,
হ্যাঁ, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার সহ ফান্ডামেন্টাল রাইটসের জন্য যতই আমরা চিৎকার করি, ঠিক কথা চিৎকার করতে হবে, রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু সংবিধানের 51 ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা আছে, জাতীয়তাবাদী নাগরিক হওয়ার কথা বলা হচ্ছে। তাই আমাদেরকে জাতীয়তাবাদী নাগরিক হয়ে এসআইআর এর জন্য প্রয়োজনে এসিআই যদি আমাদের সহযোগিতা চায়, আমরা এসিআই কে সহযোগিতা করব। আমাদের পাড়ার যাদের ডুপ্লিকেট নাম আছে, 3বার 4বার করে নাম আছে, তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব। মৃত ভোটার, ভোটের সময় দাদুরা ঠিক কবরস্থান থেকে শ্মশান থেকে উঠে টুক করে ভোট দেওয়ার চলে যায়। দাদুদের সাথে আমাদের দেখাও হয় না। 5 বছর ছাড়া ছাড়া দাদুরা আছে, টুক করে ভোট দেয়, শ্মশানে চলে যায়, আবার টুক করে ভোটে কবরস্থানে চলে যায়। এলো বাতিল করতে হবে না? রেস্ট নেওয়ার যাই করতে রেস্ট নেও না, কবরে গিয়ে শ্মশানে গিয়ে কেন কষ্ট করছো আমাদের জন্য? কি গো ভাই, অসুবিধা হবে নাকি? আরে 10 বছর 15 বছর বাপ দাদু মারা গেছে, তাদেরও ভোটার লিস্টে নাম আছে, ওটা বাতিল করতে হবে না? আপনি অশোকনগরের বাড়ি, অশোকনগরের ভোটার, এখন উঠে গিয়ে রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন, ওখানেও ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, একটা ভাই বাতিল হবেই। আপনার আমডাঙ্গাতে বাড়ি, বিয়ে আপনার স্ত্রীর বাড়ি আমডাঙ্গাতে, আপনার অশোকনগরে স্ত্রী বিয়ে করে আপনি নিয়ে এসেছেন অশোকনগরে, ওই স্ত্রীর ওখানে 18 বছরের ঊর্ধ্বে ভোটার কার্ড ছিল, এখানেও বানিয়েছেন, ভাই একটা তো বাতিল হবে ওখানেরটা। এতে অসুবিধা কোথায়? আমি এই বিষয়ে আর একটা উদাহরণ দিয়ে শেষ করব, কারণ অনেক কটা বিষয়বস্তু আছে, সবটা বলতে পারবো না, এনার্জি আমার নাই, প্রচুর গরম হচ্ছে। হ্যাঁ না, লাভা লাগবে না। এই লাস্ট আমাদের উপনির্বাচন রাজ্যে কোথায় হয়েছে? যেখানে তামান্নাকে খুন করেছে, কালীগঞ্জ। ওখানে কত নাম বাদ পড়েছে আপনারা জানেন? হই হয়নি, পলিটিক্স হয়নি বলে আপনারা জানেন না। 6000 নাম বাদ পড়েছে। একটা বিধানসভা যদি 6000 নাম বাদ পড়ে, 6000 ইন্টু 294 কত মানুষ হবে? প্রায় 17 লক্ষ মানুষ নাম এমনি বাদ পড়বে, যদি অ্যাভারেজ বলি। তাহলে আতঙ্কিত হচ্ছেন কেন? আতঙ্কিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আর হয়রানি করার জন্য শুভেন্দু অধিকারী সকাল সন্ধ্যে এরকম করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী ভালো করে জানে যে হয়রানি যাদের করবো ভাবছি, তাদের দাদু পদ্দাদুর কবর রেডি আছে, দেখিয়ে দিতে পারবে, এটা উনি ভালো করে জানেন। তারপরেও ভোট লুট করার জন্য, ভোট নেওয়ার জন্য এই হয়রানি করার চেষ্টা করছে। আমি আপনাদের অনুরোধ করব, আতঙ্কিত হবেন না। আর কেউ যদি হয়রানি করতে চায়, বুথ লেভেল যারা অফিসার আছে যারা করবে, সেটাও আপনারা একটু নজর রাখবেন। আমি হুমকি দিচ্ছি না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে যদি কোনো বৈধ ভোটার, সে তাপসদা হতে পারে আর আজগার হতে পারে, কোনো বৈধ ভোটারের নাম যদি ডিভোটারের দেওয়া দেয়, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। কিন্তু আমাদেরকে সবসময় ইসিআই যদি চাই, আমরা পূর্ণ সহযোগিতা করব। এটা ভাই জিনিস ক্লিয়ার হয়েছে তো নাকি? ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভয় পাওয়ার কি আছে? কিন্তু আপনাদের আতঙ্কিত করে আপনার ভোটটা লুট করার চেষ্টা করছে। আমাদের এখন এই যে আজকে বলছিলেন না, একটা ভিডিও যেটা দেখলাম, ভোট ওনার কথায় ভোট দেবে না, পরিষেবা কেন নেবে, তাই তো নাকি? এটাই বুঝাতে চেয়েছে। এরকম ভাবে বলে আমাদের লক্ষ্মীর ভান্ডার নিলি, আমাদের সাইকেল নিলি, কন্যাশ্রী, আমাদের রূপশ্রী নিচ্ছিস, আমাদের রাস্তায় তোরা চলছিস, আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস। তৃণমূলের নেতারা বলে না? ওর জবাব আজকে দিক থেকে একটা ওষুধ দিয়ে যাবো, দিতে পারবেন তো? আচ্ছা, ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্সাল আছে নাকি? অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে, যা টাকা ছাপিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মায়েরা, তাদেরকে দিচ্ছে? এরকম সিস্টেম আছে? তাহলে টাকাটা কোথা থেকে আসছে? আপনার আমার মেহনতের টাকা। সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো, সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে। একটা স্টেটে থাকছে, একটা সেন্ট্রালে চলে যাচ্ছে। এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার 100 দিনের যদিও কাজ বন্ধ হয়েছে, হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না। আমরা দাবি করেছি 100 দিনের কাজ দ্রুত চালু করতে হবে। যাই আবাস যোজনা, যাই বলুন না কেন, যেটা কেন্দ্রের আসছে, যেটা রাজ্যে আসছে, সবটাই আমাদের ট্যাক্সের টাকায়। তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি? আমরা ঘুম থেকে উঠে কি করি? প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না? তো ব্রাশটা কিনছি, ওখানেই আমরা ট্যাক্স দিই। যে পেস্ট কিনছি ওটাতেও ট্যাক্স দিই আমরা। ম্যাচিস দিসলাই কিনে না 1 টাকা দাম, দেখুন।
দিশলাই কেনে কেউ আগুন লাগাবার জন্য, কেউ বিড়ি খাওয়ার জন্য, আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য, অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য, যে যেমনভাবে ইস্তেমাল করে। ওইটা কিনছি, ওটা তো আমরা ট্যাক্স দিই। আমার হাতে একটা ওয়াটার বোতল আছে তো নাকি, এটার দাম কত ভাই? কি করে জানলাম? এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা। এটা পারলে আমরা কমাই 8.5 টাকা, 9 টাকা তো কিনে নিই। 10 টাকার ওপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই যে 10 টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত, ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে, আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। কি লেখা থাকে? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম 10 টাকা। এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সটা জমা হচ্ছে, একটা কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে। এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা, যদি আমার মা নেয় না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, যেটাই বলুন না কেন, এটা হচ্ছে। তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে, যদি কেউ জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারে নিচ্ছ, আমাদের সরকারের সমালোচনা করছো, তার উত্তর দিতে পারবেন তো? এই ভাই তুমি চুপ করো। এই সরকারের যে গাড়িগুলো চলছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে, ওই গাড়িটা, ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন, এটা আপনারা বলবেন। আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো। শুধু তাই নয়, আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয়ে আমি কটা পাচ্ছি জানেন? ক টাকা? এই আজকে যে ভিডিওটা দেখেছি, উনিও পাচ্ছেন 1,21,000 টাকা, আমিও পাচ্ছি 1,21,000 টাকা। উনিও বছরে 50,000 টাকা পায়, আউট অফ স্টেট ঘোরার জন্য, ট্রাভেলিং এর জন্য পাই। উনিও পায়, আমিও পাই, উইদিন স্টেট ফার্স্ট ক্লাস এসিতে আনলিমিটেড। বুঝতে পারছেন? আর উনি জ্ঞানের কথা বলছে, এগুলো কোথা থেকে আসছে? সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো। যদিও আমি 1,21,000 টাকা আমার নিজের কাজে লাগাই না, আমি মানুষের সাথে খরচ করে দিই, কিন্তু জানতে হবে আপনাদের। তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে, আপনারা দায়িত্ব নিয়ে বলবেন, নবান্নের 14 তলাতে যে এসিটা চলছে, ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে, সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমার মুখ্যমন্ত্রীকে বলো চিল এসি বন্ধ করে গরমে বসতে। যে 14 তলাটা তৈরি হয়েছে, আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে। আজকের পর থেকে যদি কেউ বলে, এর উত্তরটা দেবেন। বন্ধুগণ, ওবিসি নিয়ে আমরা কৃষক সহ যারা ইনফরমাল সেক্টরে কাজ করছেন, তাদের ন্যূনতম মাসিক গড় আয় 24,000 যাতে হয়, তার দাবি করছি। আমি শেষে একটা বিষয় বলে বিদায় নেব। কৃষকের বিষয় বলেছে, আমাদের পশ্চিমবাংলার কৃষকের ইনকাম কত জানেন আপনারা? কৃষিকাজ তো এখানে শহরের মানুষ কত করে না, কিন্তু আপনাদেরও জ্ঞাতার্থে জেনে রাখা দরকার। কারণ পশ্চিমবাংলার 50% মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। এটা আমার তথ্য নয়, বিধানসভার শাসক দল দেওয়া তথ্য। আমাদের পশ্চিমবাংলার কৃষকরা এত ইনকাম করে, 22 নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবার পিছু। আগে ছিল বিলো 7,000। এই লাগাতার আমি 3-4 বছর শুধু মন্ত্রীকে আমি প্রশ্ন করতাম যে ইনকাম কত করছে আপনি বলুন। বলছে ইনকাম বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে 3 গুণ। আমি বলতাম ফিগার কত বলুন, ফিগার বলতো না, আর শুধু বলতো 3 গুণ বেড়েছে। যতবার জিজ্ঞাসা করেছি বলে 3 গুণ বেড়েছে, ফিগার বলতো না। কিন্তু আমি তথ্য দিতাম বিলো 7,000। রিসেন্ট একটা সম্ভবত নাবার্ডের একটা, বা নাবার্ড না আপনার পার্লামেন্টের কোনো কোশ্চেন উত্তর সেশনে একটা তথ্য পেলাম পার্লামেন্টের। সেখানে বলা হচ্ছে 7,800 কত টাকা এখন বেড়েছে, মানে 1,000 টাকা মতো ইনকাম বেড়েছে মাস গেলে। এটা কি বাড়া হলো? একটা কৃষক মাস গেলে কত ইনকাম করছে পশ্চিমবাংলায়? এই 8,000-এর নিচে। কেন? হরিয়ানার কৃষকরাও কৃষক, ওয়েস্ট বেঙ্গলের কৃষকরাও কৃষক। হরিয়ানার কৃষকরা মাস গেলে 18,000 টাকা ইনকাম করে। জম্মু কাশ্মীরের আমরা নাম জানি তো, খুব চর্চিত। সেই জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000-এর বেশি ইনকাম করে। আরো রাজ্য আছে মাস গেলে কেউ 22,000 টাকা ইনকাম করে। আর একটা রাজ্যের নাম বলবো, শুনলে আপনারা অবাক হবেন, মেঘালয়া। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে। মেঘালয়ের কৃষকরা
মাস গেলে 30,000-এর ওপরে ইনকাম করে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করে। এই বৈষম্যতা কিভাবে দূর করা যাবে? দেখলে দেখা যাবে মেঘালয়ে 360 হেক্টর মতো মাত্র জমি আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 80 লক্ষ হেক্টর জমি আছে চাষযোগ্য। তাহলে কেন আমাদের এত কম ইনকাম? মধ্যিখানে দালাল ফুঁই ভরে ভর্তি হয়ে গেছে। আপনি কৃষক, আপনার উৎপাদিত ফসল আপনি বিক্রি করছেন 3-4টে দালাল মাধ্যমে, আর আমি কিনছি যেটা আপনি 2 টাকা বিক্রি করছেন সেটা আমি 42 টাকায় কিনছি, মধ্যিখানে 40 টাকা খেয়ে নিচ্ছে। এই দালাল ফুঁইবুড়ের ব্যবস্থাটা আমাদেরকে বন্ধ করতে হবে। সাথে সাথে কৃষক ভাইদের সময়ের সাথে আপনার সাবসিডিতে কৃষিজ যন্ত্রপাতি অনেক সময় বিনামূল্যে চারা থেকে শুরু করে বহুত অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়, সেটা আমরা পাই না। ফলে আমার টাকা দিয়ে কিনতে হয়, কেনার জন্য ওই টাকা খরচ হয়ে যায়, ইনকামটা আমার কমে যায়। তাই বন্ধুগণ, আপনাদের বলবো যে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। সামনে 2026 সাল আসছে, ওই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির খেলায় আমরা মাতব না। আমরা এখানে অশোকনগর থেকে বিধায়ক নির্বাচিত করে বিধানসভায় পাঠাবো। বিধানসভায় গিয়ে তিনি এই অশোকনগরের মানুষের জমিতে এই কল্যাণী স্প্রিং মিলকে টেক্সটাইল হাব করার যে দাবি আমরা রেখেছি, বিধানসভার মধ্যে গিয়ে সে আওয়াজ তুলব। আমরা বিধানসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলব এখানে যে ইন্ডিয়ান অয়েলের নাকি ওএনজিসির নাকি গ্যাস বা তেল পাওয়ার সম্ভাবনা আছে। ওই গ্যাস বা তেল যাই পাক না কেন, যে রেভিনিউ আসবে, রেভিনিউর একটা অংশ অশোকনগর বিধানসভার মানুষের উন্নয়নের স্বার্থে খরচ করতে হবে। এই দাবি আমরা বিধানসভার মধ্যে তুলব। আমরা বিধানসভার মধ্যে তুলব। অশোকনগরের রাস্তাঘাট যেমন মসৃণ থাকবে, রাস্তাঘাটের নিরাপত্তাও, মানুষজন যে যাবে তার নিরাপত্তার কথা বলবো। অশোকনগরের সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য চিৎকার করব। অশোকনগরের ঐক্য সম্প্রীতি যারা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে যেমন সোচ্চার হব, এবং সাথে সাথে অশোকনগরে সম্প্রীতি ঐক্য স্থাপনের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। বন্ধুগণ, আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আপনাদের ধন্যবাদ জানাই। দূরে কাছে অনেক মানুষ আমাদের মাইকের আওয়াজ শুনছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি শুধু আপনাদেরকে, আপনারা আস্তে আস্তে এখানে থেকে বিদায় নেবেন। 3টে আমি কথা বলবো আপনাদেরকে, আপনারা শুনতে শুনতে বিদায় নেবেন। প্রথম কথা হচ্ছে